নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনিশ দেবের লেখা রহস্য গল্প বিড়াল। ঘরের দেওয়াল ঘড়িতে ঠিক 7টা বেজে 17 মিনিট। অন্যান্য দিনের চেয়ে আজ ঠিক 13 মিনিট আগে ঘুম থেকে উঠেছেন অতীশ সেন। এই 13 মিনিটে তাকে কতকগুলো কাজ সারতে হবে, জরুরি কাজ। 1 নম্বর, বালিশের তলা থেকে 0.22 ক্যালিবারের রিভলভারটা বের করা, এবং তিনি তাই করলেন। 2 নম্বর, রিভলভারের চেম্বার চেক করা। এবার লোডেড রিভলভার ডান হাতে নিয়ে বাঁ হাতে একটা বালিশ টেনে নিলেন অতীশ। এগিয়ে গেলেন রুবির বিছানার দিকে। প্রায় একই সঙ্গে ঘটে গেল দুটো ঘটনা। প্রথম, বালিশ দিয়ে ঘুমন্ত রুবির মুখ চাপা দেওয়া, এবং দ্বিতীয়, তৎক্ষণাৎ বালিশের ওপর গুলি করা। ঘড়ির দিকে তাকালেন অতীশ, 7টা 22। এমনভাবে তাকে কাজগুলো সারতে হবে যাতে 1 সেকেন্ডেরও হেরফের না হয়। রুবির মৃতদেহটা একপাশে ঠেলে দিয়ে ওর তোশকের নিচে হাত ঢোকালেন অতীশ। হ্যাঁ, ঠিক যা ভেবেছেন তাই। থরে থরে টাকা সাজানো ওর তোশকের নিচে। রুবিকে বিয়ে করার পর গত 2 বছর ধরে অতীশ শুধু ভেবেছেন এই টাকাগুলোর কথা। নয়তো একথা কে বিশ্বাস করবে যে শুধুমাত্র প্রেম তাড়িত হয়ে তিনি একটা মোটকা 50 বছরের বুড়িকে বিয়ে করেছেন। রুবি সেন খুবই অদ্ভুতভাবে বিয়ের দিন 15 পর থেকেই পক্ষাঘাতে কাহিল হয়ে পড়েছেন এবং নিজের বিছানা ছেড়ে আর নড়তেন না, অন্তত যতক্ষণ অতীশ বাড়িতে থাকতেন। প্রথম অতীশ সন্দেহ করেনি, কিন্তু একদিন লক্ষ্য করলেন যে রেফ্রিজারেটরে রাখা ডিমগুলো থেকে 2টো ডিম হঠাৎ অদৃশ্য হয়েছে। এ বিষয়ে রুবিকে প্রশ্ন করা মাত্রই ওর মুখ পাণ্ডুর হয়ে গিয়েছিল। তখনই অতীশ সন্দেহ করেছিলেন রুবি পক্ষাঘাতে মোটেই কাবু নয়। তবে কেন এই অভিনয়? এর উত্তর একটাই হতে পারে। তা হলো, ওই বিছানার নিচেই রয়েছে রুবির সমস্ত টাকা, যে টাকার খবর অতীশ কানাঘুষোই শুনেছেন। রুবি কোনো দিনই অতীশকে জানতে দেননি যে তার টাকা আছে, এবং অতীশও কোনো দিন তাকে জানতে দেননি যে তার টাকার কথা তিনি জানেন। রুবি সেন অতীশের নকল ভালোবাসার কথা বিয়ের কিছুদিন পরেই বুঝতে পেরেছিলেন, তাই সব সময় নিজের টাকাকে আগলে রেখেছেন জখের মতো। 7টা 27 আর 3 মিনিট। চট করে বাথরুমে গিয়ে শেভ করার সেফটি রেজার, সাবান, ব্রাশ, টুথব্রাশ নিয়ে এলেন অতীশ। একটা ব্রিফকেসে ভরে ফেললেন। তারপর ব্যাগটা বোঝাই করলেন টাকায়, রুবির টাকায়। 100, 10, 5, 1 টাকার নোটের মোটা মোটা বান্ডিলগুলো দেখে অতীশ সন্তুষ্ট হলেন। 7টা 29 মিনিট 30 সেকেন্ড। রিভলভারটা ব্রিফকেসে ভরে নিয়ে ব্রিফকেস লক করে দিলেন তিনি। দ্রুত পায়ে এগিয়ে চললেন বারান্দার দিকে। নিচু হয়ে খবরের কাগজটা তুলে নিলেন, মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। তারই ফাঁকে ঘড়ির দিকে তাকালেন। 7টা 30 মিনিট 1 সেকেন্ড। যাক, ঠিকই আছে সময়টা। সময়ের গণ্ডগোল হলেই বিপদ। এই যে মিস্টার সেন, সামনের খোলা বাগান থেকে নারী কণ্ঠ শোনা গেল। এই ডাকটার জন্যই অপেক্ষা করছিলেন অতীশ, কারণ গত 2 বছর ধরেই 7টা 30 মিনিট 5 সেকেন্ডের সময় তিনি বারান্দায় কাগজ হাতে উপস্থিত থাকেন, এবং পাশের বাড়ির বাগান থেকে মিসেস সরকার তাকে ঠিক এইভাবেই ডাকেন। মিসেস সরকারের দিকে চেয়ে হাসলেন অতীশ। মিসেস সরকার বাগানে জল দিচ্ছিলেন। পাশে দাঁড়িয়েছিল তার বছর 7 বাচ্চা ছেলেটা। হয় আপনি আজ 2 মিনিট আগে উঠেছেন, নয়তো আমার ঘড়ি 2 মিনিট স্লো আছে, হাসতে হাসতে বললেন মিসেস সরকার।
ভীষণভাবে চমকে উঠলেন অতীশ। খবরের কাগজটা আরেকটু হলেই হাত থেকে পড়ে যাচ্ছিল। না, এই সময়ের ব্যাপারটাই আমাকে খুব সাবধান হতে হবে। কিন্তু 2 মিনিট আগে এলাম কেমন করে? তাহলে কি আমার ঘড়ি ভুল? না মিসেস সরকার, আপনার ঘড়ি স্লো আছে 2 মিনিট। সে কি, আর আমি জানি না? একগাল হাসলেন তিনি। আপনাকে দেখেই তো আমার ঘড়ি মেলায় আমি। হঠাৎই সুর পাল্টে প্রশ্ন করলেন ভদ্রমহিলা, একটু আগে কি আপনার বাড়িতে চেয়ার টেবিল উল্টে পড়েছিল? না তো, কেন? না, কেমন যেন একটা শব্দ শুনলাম, তাই। মাই গড, আমার কি মাথা খারাপ হয়ে গেছিল! ইস, বালিশটা যদি রুবির মুখে না চেপে রিভলভারের নলে চাপতাম। ও, ওটা বাথরুমের দরজার শব্দ। দরজাটা কেমন যেন আটকে গেছিল, তাই জোরে খুলতে গিয়ে। হাতঘড়ির দিকে চোখ পড়ল অতীশের। 7:38। খবরের কাগজ ভাঁজ করে ঘরে ফিরে এলেন তিনি। ঘরে ঢোকার সময় শুনলেন মিসেস সরকারের ছেলে বাচ্চু ওর মাকে বলছে, মা, এখন ঠিক 7:38। মনে মনে খুশি হলেন অতীশ। ঠিক এইভাবেই তাকে চলতে হবে 8:30 পর্যন্ত। গত 1 বছর ধরেই অতীশ সন্দেহ করছেন যে তার অনুপস্থিতিতে রুবি চলাফেরা করে বেড়াতেন। প্রায়ই দেখতেন অফিসে যাওয়ার সময় যেটা যেরকম দেখে গেছেন, ফিরে আসার পর ঠিক সেই রকমটি আর নেই। একটু যেন অদল বদল হয়েছে। অথচ রুবি সেই একইভাবে বিছানায় শুয়ে আছেন। বাড়িতে যখন আর কেউ নেই, তাহলে ওগুলো সরালো কে? নিশ্চয়ই রুবি। রুবির চিন্তাকে মগজ থেকে সরিয়ে ডাইনিং রুমের দিকে গেলেন অতীশ। 7:40। 3টে স্যান্ডউইচ বের করলেন ফ্রিজ থেকে। ওহ, আবার সেই ভুল! মনে মনে নিজেকে প্রচণ্ড তিরস্কার করলেন অতীশ সেন। তাকে ভীষণ সাবধান হতে হবে। তাড়াতাড়ি একটা স্যান্ডউইচ ঢুকিয়ে রাখলেন ফ্রিজে। রোজ এই সময় তিনি 2টো স্যান্ডউইচই খান এবং তৃতীয় একটা নেন রুবির জন্য। গত 2 বছর ধরে তাই করেছেন। সুতরাং অভ্যাসবশে 3টে স্যান্ডউইচ নিয়ে ফেলেছিলেন। স্যান্ডউইচ দুটো শেষ করে অত্যন্ত সাবধানে ফ্রিজ থেকে নিজের জন্য একটা ডিম বের করলেন। হিটারে জল চাপিয়ে তার মধ্যে ডিমটা ছেড়ে দিলেন। হঠাৎ তার খেয়াল হলো, তাড়াতাড়িতে শেভ করতেই ভুলে গেছেন। সর্বনাশ, এরকম উল্টোপাল্টা হলেই মহা বিপদ। তাড়াতাড়ি ওপরে গিয়ে ব্রিফকেসটা ঘর থেকে বের করে আনলেন। ওটা খুলে টাকার বান্ডিলের নিচ থেকে শেভ করার সাজ সরঞ্জাম বের করে বাথরুমে ছুটলেন। শেভ করে ব্রিফকেস আবার গুছিয়ে যখন ডাইনিং রুমে ফিরে এলেন, তখন 7:57। চটপট ডিমটা প্রায় গিলে ফেললেন অতীশ। এরকম ভুল করলে কারো খুন করাই উচিত নয়। 1 সেকেন্ডেরও গণ্ডগোল তিনি হতে দেবেন না। ঠিক 8টায় পুপুকে সদর দরজা খুলে ঢোকাতে হবে বাড়িতে, রোজকার মতো। 8:01। তাড়াহুড়ো করে সদর দরজা খুললেন অতীশ। ঠিক পায়ের কাছে দাঁড়িয়ে বেড়ালটা। দরজা খোলা পেয়ে ওটা ঘরে এসে ঢুকলো। অতীশের পায়ে গা ঘষতে লাগলো। পুপুকে গত 2 বছর ধরেই 8টায় দরজা খুলে ঘরে ঢোকান অতীশ। ধপধপে লোমের পুটুলি যেন বেড়ালটা, সুন্দর দেখতে। অথচ রুবি একেবারেই দেখতে পারতেন না ওটাকে। পুপু ছিল ওর 2 চক্ষের বিষ। এখন আর কোনো ভয় নেই পুপুর। আপন মনেই হাসলেন অতীশ। 8:03। বেড়ালটাকে গত রাতের এঁটো খাবারগুলো রোজকার মতোই খেতে দিলেন অতীশ। তারপর ড্রয়িং রুমের চেয়ারে বসে জামা প্যান্ট জুতো চটপট পরে ফেললেন। এবার খবরের কাগজটা খুলে দেখতে লাগলেন। 8:09। ক্রিং। একটুও চমকালেন না অতীশ। তিনি যেন এতক্ষণ ধরে এই ফোনটার জন্যই অপেক্ষা করছিলেন। আয়েশি পায়ে এগিয়ে গেলেন ক্র্যাডেলের দিকে। তুলে নিলেন রিসিভারটা। হ্যালো। গম্ভীর স্বর ভেসে এলো ও প্রান্ত থেকে। অতীশ সেন স্পিকিং। খুব ঠান্ডা মাথায় কথা বলতে হবে।
ভাবলেন অতীশ। আরে অতীশ, আমি বড়ুয়া বলছি। কি বল, কি ঠিক করলি? কোথায় যাবি ছুটিতে? ভাবছি এই 2 সপ্তাহ একটু আশপাশ থেকে ঘুরে আসা যাবে। অতীশ 2 সপ্তাহ ছুটি নিয়েছেন অফিস থেকে এবং ছুটির মেয়াদ আজ থেকেই শুরু। মিসেসকে সঙ্গে নিয়ে না একা? বড়ুয়া হেসে জানতে চাইল। তোর তাতে কি দরকার? ঠাট্টার সুরে বললেন অতীশ। আচ্ছা, হ্যাভ এ গুড টাইম। ফোন রাখার শব্দ শোনা গেল। রিসিভার নামিয়ে রাখলেন অতীশ সেন। তিনি যে অফিস থেকে ছুটি নিয়েছেন তা পাড়াপড়শিরা কেউই জানে না, ফলে আজও তিনি ঠিক 8:30টায় বাড়ি থেকে বেরোবেন। আশপাশের সবাই তাকে দেখে ঘড়ি মেলাবে। গত 2 বছর ধরে তাই হয়ে আসছে। বাসে করে তিনি অফিসের দিকেই প্রথমে যাবেন, তারপর সেখান থেকে বাসে চড়ে সোজা এয়ারপোর্ট। 10:21-এ বম্বে যাওয়ার একটা ট্রেন আছে, তাতে চেপে সোজা বম্বে। সেখান থেকে 5:35-এর প্লেনটা তাকে ধরতে হবে। গন্তব্যস্থল মাদ্রাজ। বম্বে থেকে যখন তিনি প্লেনে উঠবেন তখন নাম এবং চেহারা তাকে পাল্টাতে হবে। মাদ্রাজে নেমে নিজেকে লোকের ভিড়ে মিশিয়ে ফেলতে তার এতটুকু অসুবিধে হবে না। তখন কাজে লাগবে রুবির টাকাগুলো। আপন মনেই হাসলেন তিনি। 8:17:06 আর 2 মিনিট 54 সেকেন্ড পর তাকে রোজের মতো রেডিও চালাতে হবে। ক্রিং। একটু অবাক হয়ে অতীশ এগিয়ে গেলেন ফোনের দিকে, কিন্তু ফোনের কাছে গিয়েই তিনি যেন একটা শক খেলেন। হৃৎপিণ্ড যেন লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে গলা দিয়ে। না, ফোন নয়, বাজছে দরজার কলিং বেল। কে এলো এই সময়ে? দুরু দুরু বুকে দরজার দিকে এগিয়ে এলেন অতীশ। দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে একজন সুবেশধারী যুবক, পরনে কোট, প্যান্ট, টাই, ফিটফাট। কি চাই? দরজা আগলে দাঁড়িয়ে রইলেন অতীশ। যাই হোক না কেন দরজা থেকে কিছুতেই সরব না, ভাবলেন তিনি। এটাই তো 28 নম্বর বাড়ি। হ্যাঁ। অতীশ হঠাৎ খেয়াল করলেন যুবকের পায়ের কাছে দাঁড় করানো একটা বড় প্যাকেট। মিস্টার সেন তো আপনি? হ্যাঁ, আমি নাহাটা ডিস্ট্রিবিউটর থেকে আসছি। আপনার ওয়াইফ একটা অটোমেটিক প্রেসার কুকারের অর্ডার দিয়েছিলেন, তাই। না না, ওসব কুকার ফুকার লাগবে না আমাদের। দরজা বন্ধ করতে গেলেন অতীশ। মিস্টার সেন যিনি অর্ডার দিয়েছিলেন তিনি ক্যান্সেল করলেই আমরা অর্ডারটা ক্যান্সেলড বলে মনে করব, নয়তো নয়। আপনি কাইন্ডলি একবার মিসেস সেনকে খবর পাঠান, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। উফ, যত জ্বালা! এখন কি করবেন অতীশ? হঠাৎ খেয়াল হতেই দরজা ছেড়ে ভেতরে এসে রেডিওটা অন করে দিলেন তিনি। আবার ফিরে গেলেন দরজায়। 8:21। মিসেস সেন এখনও ঘুম থেকে ওঠেননি। পর মুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে বলে উঠলেন, উঠেছেন মানে এখন ব্রেকফাস্টে বসেছেন। আমি একবার ওর সঙ্গে কথা বলতে চাই। ঘরের ভেতর পা বাড়ালো যুবক। দাঁড়ান মশাই, আপনি ভেতরে ঢুকছেন কার হুকুমে? উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠলেন অতীশ। না, রাগলে চলবে না। মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। লোকটা সন্দেহ করতে পারে। আমার স্ত্রী কি নিজে আপনাকে অর্ডার দিয়েছিলেন? এবার কণ্ঠস্বর যথেষ্ট মোলায়েম। হ্যাঁ। তাহলে অতীশ এতদিন যা সন্দেহ করেছেন তাই। তিনি অফিসে চলে গেলে রুবি হেঁটে বেড়াতেন। না, আর ঝামেলা করা ঠিক হবে না। অফিস যাওয়ার সময় হয়ে এলো। সময়ের এতটুকু এদিক ওদিক হলেই তার কল্পনার স্বর্গ ধুলোয় মিশে যাবে। কত হয়েছে আপনার বিল? 208 টাকা 60 পয়সা। এক মুহূর্তও সময় নষ্ট করলেন না অতীশ। ছুটলেন শোয়ার ঘরে। ব্রিফকেস খুলে হাতড়ে বের করলেন 100 টাকার বান্ডিলটা। 3টে নোট টেনে নিয়ে ব্রিফকেস বন্ধ করে দ্রুত পায়ে নিচে নেমে এলেন। হাঁপাতে হাঁপাতে নোট 3টে তুলে দিলেন যুবকটির হাতে। 8:22। আমার কাছে ভাঙানি নেই। আচ্ছা, আমার সঙ্গে আসুন, ওই মোড়ের দোকানটা থেকে ভাঙিয়ে দিচ্ছি। অতীশের কানে যেন কেউ গরম শীষ ঢেলে দিল।
এ তো দেখছি মহা ঝামেলায় পড়া গেল। আর মাত্র 8 মিনিট বাকি। ঠিক আছে, এটা দিন। একটা নোট ছিনিয়ে নিলেন অতীশ। আমার কাছে অন্য আরও নোট আছে। অবাধ্য জিভকে শাসন করে আবার বললেন, মানে 10 টাকার নোটও আছে। মুহূর্তের মধ্যে অদৃশ্য হলেন অতীশ। শোয়ার ঘরে গিয়ে আবার ব্রিফকেস খুলে পাগলের মতো নোটের গাদা হাতড়াতে লাগলেন। কোথায় গেল 10 টাকার বান্ডিলগুলো? এই তো। একটা নোট টেনে নিয়ে প্রায় দৌড়েই ফিরে এলেন দরজায়। 8টা 23। প্যাকিং আর ডেলিভারি মিলিয়ে পড়ল 1 টাকা 37 পয়সা। তাহলে মোট হলো 209 টাকা 95 পয়সা। আপন মনেই হিসেব করতে শুরু করলো যুবক। তাহলে আপনি পাবেন 5 পয়সা। ওটা আপনি রেখেই দিন, আমার দরকার নেই, তাড়াতাড়ি বলে উঠলেন অতীশ। 8টা 24। না না, এই তো আমার কাছে একটা 5 পয়সা আছে। জামা প্যান্টের পকেট হাতড়াতে আরম্ভ করলো যুবক। কোথায় গেল? একটু আগেই তো ছিল পকেটে। আমার কোনো দরকার নেই, কোনো ভিখিরিকে দিয়ে দেবেন। দরজা বন্ধ করতে গেলেন অতীশ। রাগে তার চোখ মুখ লাল। হাত দিয়ে বাধা দিল যুবক। 8টা 25। এই তো, এই যে পেয়েছি, নিন। হাত বাড়িয়ে 5 পয়সা নিলেন অতীশ। দরজা বন্ধ করলেন। উফ! আবার বেল বেজে উঠল। দরজা খুলতেই চোখে পড়ল সেই যুবকের হাসি মুখ। 8টা 26। কুকারটা নিতেই আপনি ভুলে গেছেন মিস্টার সেন। প্যাকেটটা এগিয়ে দিল যুবক। উহ, কি ভুলো মন আমার, ধন্যবাদ। দরজা বন্ধ করে হাঁপ ছাড়লেন অতীশ। খুব জোর বেঁচে গেছেন। মরে গিয়েও রুবি তাকে জ্বালাতে ছাড়ছেন না। এই কুকারের অর্ডার দেওয়ার কি দরকার ছিল? 8টা 27। ঠক ঠক ঠক। তড়িৎ পৃষ্ঠের মতো লাফিয়ে উঠলেন অতীশ। কে এলো আবার? দরজা খুলে দাঁড়াতেই রাগে তার সর্বাঙ্গ জ্বলে উঠল। দরজায় দাঁড়িয়ে সেই যুবক, মুখে কান এঁটো করা হাসি। বিলটা দেওয়ার কথা ভুলেই গেছিলাম, তাই আবার ফিরে এলাম। এই নিন। হাত বাড়িয়ে বিলটা নিলেন তিনি। কষ্টকৃত হাসি হেসে দরজা বন্ধ করলেন। কুকারের প্যাকেটের মধ্যে বিলটা গুজে দিলেন। তারপর এক এক লাফে 3টে করে সিঁড়ি ভেঙে গেলেন দোতলায়। ব্রিফকেসে চাবি এঁটে ওটাকে হাতে নিলেন। রুবির মুখের দিকে একবার তাকিয়ে নেমে এলেন ড্রয়িং রুমে। একটুর জন্য আজ বড় বাঁচা বেঁচে গেছেন। 8টা 29। আয়নায় চেহারাটা একবার দেখে তৈরি হলেন। ব্রিফকেস নিয়ে যখন তিনি বাইরের লনে পা দিলেন, তখন ঠিক 8:30 বাজতে 15 সেকেন্ড বাকি। মিসেস সরকার তখনও বাগানে দাঁড়িয়ে গাছের পরিচর্যা করছিলেন। মিস্টার সেন, মিসেস আজ কেমন আছেন? মিষ্টি হাসি হাসলেন অতীশ। ভালোই আছেন। আজ একটা ওষুধ দিয়েছি ওকে, সেই ব্যথাটার জন্যে। ওই ব্যথাটার জন্যই তো ভীষণ কষ্ট পান আপনার মিসেস, সহানুভূতির গলায় বললেন মিসেস সরকার। আর কখনো কষ্ট পাবেন না উনি। নিজের রসিকতায় নিজেই হেসে উঠলেন। আচ্ছা চলি। মা, বাচ্চু সরকার বলল ওর মাকে। এখন ঠিক 8:30 বাজে। বৃথা বিলম্বে কালাতিপাত করিও না। টাইপের পদক্ষেপে হনহন করে বাসস্টপের দিকে হাঁটছিলেন অতীশ সেন। আশপাশের পাড়াপড়শিরা তাকে দেখে নিজেদের ছেলে মেয়েদের যে সময়ানুবর্তিতা সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন, তা তিনি রোজকার মতোই বুঝতে পারলেন। 6:30টায় যখন তিনি ফিরবেন না, তখন সবাই সেটাকে একটা ঐতিহাসিক ঘটনা বলে মনে করবে। 7:30টা বাজলে সবাই নিশ্চিন্ত হয়ে উঠবে। 8:30টায় তার বাড়িতে খোঁজ করতে যাবে এবং থানায় ফোন করলে পর 9:30টায় পুলিশ এসে পৌঁছবে। ততক্ষণে তিনি হাজার হাজার মাইল দূরে, পুলিশের নাগালের বাইরে। এয়ারপোর্টে সিকিউরিটি চেকের জন্য এগোতে যাবেন, এমন সময় পেছন থেকে তার কাঁধে হাত রাখল কেউ। চমকে ফিরে তাকালেন অতীশ। কঠিন চৌকো চোয়াল, সরু গোঁফ, গালে একটা কাটা দাগ, জোড়া ভুরু, কোট প্যান্ট পরা এক ভদ্রলোক দাঁড়িয়ে। অতীশ আচমকা ঘাবড়ে গিয়ে বোর্ডিং পাসটি ভদ্রলোকের দিকে সাত তাড়াতাড়ি এগিয়ে ধরলেন।
উত্তরে ভদ্রলোক পকেট থেকে একটা আইডেন্টিটি কার্ড বের করলেন। লাউঞ্জের আলোয় কার্ডটা ঝলসে উঠল। মিস্টার সেন, আপনাকে একবার আমার সঙ্গে আসতে হবে। আপনার স্ত্রীর মিস্টিরিয়াস ডেথের ব্যাপারে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে। অতীশ সেনের হঠাৎ মনে হলো তার পা দুটো যেন খুঁজে পাচ্ছেন না। ভদ্রলোক হয়তো আরও কিছু বলছিলেন, কিন্তু অতীশের সেসব বোধগম্য হলো না। অবশ দেহে টলে পড়ে যাচ্ছিলেন। ইন্সপেক্টর এগিয়ে এসে তাকে ধরে ফেললেন। খানিকটা স্বাভাবিক হওয়ার পর অতীশ প্রশ্ন করলেন, এত তার গলা দিয়ে কাঁসর ঘণ্টার ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ বেরিয়ে এলো। এত তাড়াতাড়ি কি করে জানতে পারলেন আপনারা? আর কোনো কথা খুঁজে পেলেন না তিনি। ডিটেকটিভ ইন্সপেক্টর হাসলেন। মিস্টার সেন, আপনি এবং আপনার স্ত্রী, আপনারা দুজনেই পাংচুয়ালিটির সিম্বল ছিলেন। ডেইলি রুটিনে কখনো 1 সেকেন্ডেরও হেরফের হতো না আপনাদের। আমাদের ডেইলি রুটিনে? বিড়বিড় করলেন অতীশ। রুবির ডেইলি রুটিনে? কেন, আপনি জানেন না? ভীষণ মজার হাসি হাসলেন অফিসার। আপনার ওয়াইফ ঘড়ি মেপে সব কাজ করতেন। আমরা সব জানতে পেরেছি ওই পুপুর জন্যে। অতীশ হাঁ করে চেয়ে রইলেন অফিসারের দিকে। ব্যাপারটার কিছুই তখনও তার মাথায় ঢোকেনি। অফিসার একটু হেসে আবার বলতে শুরু করলেন, মিস্টার সেন, পাড়াপড়শিরা আপনাকে দেখে যে ঘড়ি মেলাতো একথা ঠিক, তবে সেটা শুধুমাত্র সকাল 8:30 পর্যন্ত। তারপর থেকে তাদের কাছে পাংচুয়ালিটির আইডল ছিলেন রুবি সেন। গত 2 বছর ধরে আপনি যেমন ঠিক 8টায় পুপুকে বাড়িতে ঢোকান, তেমনি আপনি বেরিয়ে যাওয়ার ঠিক 10 মিনিট পর, অর্থাৎ কাঁটায় কাঁটায় সকাল 8:40 মিসেস সেন পুপুকে ছুড়ে দিতেন বাইরের লনে, গত 2 বছর ধরেই। এই মজার দৃশ্য দেখে বাচ্চু, মিসেস সরকারের ছেলে, ঠিক 8:40 সময় মজা করে বলে উঠত, মা, দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। আজ 8:50 যখন বেড়ালটা বাইরে এলো না, তখন ও অবাক হয়ে মাকে এ বিষয়ে প্রশ্ন করে। মিসেস সরকার খুবই কৌতূহলী মহিলা। তাছাড়া তিনি জানতেন রুবি সেন অসুস্থ। তাই সন্দেহের বশে মিসেস সরকার আপনার বাড়িতে খোঁজ করতে যান। তারপর হেসে ফেলেন অফিসার। মিস্টার সেন, দ্য ক্যাট ইজ নাও রিয়েলি আউট অফ দ্য ব্যাগ। হতভম্ব অতীশ সেন হাত দুটো এগিয়ে দিলেন ইন্সপেক্টরের দিকে। শেষ হলো অনিশ দেবের লেখা রহস্য গল্প বিড়াল। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।